মবক্রেসি ডেমোক্রেসি এই নিয়ে বিএনপি আজকে বক্তব্য দিয়েছেন, যেটি ডক্টর আব্দুল মান্নান উল্লেখ করছিলেন। সালাউদ্দিন আহমেদের সেই বক্তব্যের কিছু অংশ আমি উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? তাকে কেন লালন করতে দেয়া হবে? সরকারের দুর্বলতার কারণেই মবতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন। ফারুক হাসান, আপনি মবক্রেসি ডেমোক্রেসি। জি, তার আগে একটু বলে রাখি, এই যে প্রার্থীদের নিরাপত্তার যে বিষয়টা আসছে, এই যে 300 আসনে যারা ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থী হয়েছেন তাদের নিরাপত্তা শঙ্কা, এটা একটা মেজর কনসার্ন এই মুহূর্তে। তা আসলে সরকারের পক্ষ থেকে যে ধরনের বক্তব্যগুলো দেওয়া হচ্ছে, আসলে এটা আমার কাছে কেন জানি বালখিল্য টাইপের বক্তব্য কিংবা সিদ্ধান্ত মনে হচ্ছে। যেমন সরকার কয়েকদিন আগে ঘোষণা দিলেন যে প্রার্থীদের আমরা অস্ত্রের লাইসেন্স দেব, প্রার্থীদের হাতে হাতে নাকি পিস্তল দেবে। তা আমি সেদিনই বললাম যে প্রার্থীদের হাতে হাতে যদি পিস্তল দেন, তাহলে লাশের সারি মনে করেন যে গুণে শেষ করা যাবে কিনা সন্দেহ। এমনিতেও আমরা মাথা গরমওয়ালা পাবলিক, সেখানে প্রার্থী কিংবা ধরেন যে আপনি তাদের হাতে অস্ত্র তুলে দিবেন বৈধভাবে, সেটা একটু মাথা গরম হলেই। কিন্তু অস্ত্র তো তফসিল ঘোষণার পরে বৈধ অস্ত্র জমা দিতে হয়। এই প্রশ্নটাই, যেখানে নির্বাচনের ঠিক পূর্বে অস্ত্র জমা নেওয়ার কথা, সেখানে নাকি সরকার আর অস্ত্র তাদের হাতে হ্যান্ড ওভার করবে। তার মানে কতটা এরা অপদার্থ, ব্যর্থ হলে এরকম চিন্তা মাথায় আসে, আই ডোন্ট নো। এবার আসেন, আপনি আসলে কয়জন প্রার্থীকে নিরাপত্তা দেবেন? আপনি নিজেও বললেন যে এই নির্বাচনে হয়তো বা 2-2.5 হাজার প্রার্থী হবে বিভিন্ন দলের। তাহলে আপনি কয়জনকে নিরাপত্তা দেবেন? কয়জনকে পিস্তল দেবেন? কয়জনকে অস্ত্র দেবেন? আপনাকে এই নিশ্চয়তা দিতে হবে যে আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে ধরনের এনভায়রনমেন্ট দরকার, যে ধরনের পরিবেশ দরকার, এটা আমরা নিশ্চিত করব। ভাই, আমার তো অস্ত্র দরকার নেই, আপনি আমার নির্বাচনী পরিবেশ নিশ্চিত করেন। আপনি কি শুধুমাত্র প্রার্থীদের নিয়ে একটা ইলেকশন হয়ে যায়? আপনি প্রার্থীদেরকে অস্ত্র দিবেন, ভোটারদেরকে দিবেন? ভোটাররা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না? ভোটাররা ভোট দিতে যাবে না? তো ভোটাররা যদি ভোট কেন্দ্রে নির্বিঘ্নে না যেতে পারে, তারা ভোট দিবে কেমনে? তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করবে কেমনে, নির্বাচিত করবে কেমনে? তাহলে আপনি এখন বোধহয় 12.5 কোটি ভোটার, তাহলে 12.5 কোটি ভোটারকে 12.5 কোটি পিস্তল দেবেন, অস্ত্র দেবেন? তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এটা কি সম্ভব? তো এই যে দেখেন, সরকারের ভিতরে যে অসমন্বয়, এই যে অর্বাচীন একটা চিন্তাভাবনা, এখান থেকে যদি এই সরকার বেরিয়ে আসতে না পারে, তাহলে আরো বড় ব্লান্ডার হয়ে যাবে। আমরা আসলে ওই প্রার্থী ব্যক্তি বিশেষের কোনো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না। আমরা হোল বাংলাদেশের সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, আমরা এই সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন। সরকারকে এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শতভাগ নিশ্চয়তা দিতে হবে, শতভাগ। ভোটার, প্রার্থী এবং অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, সবাই এরকম একটা নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে যাতে কোনো প্রার্থীর উপরে অ্যাটাক না হয়, কোনো প্রার্থী তার প্রচার প্রচারণা ক্যাম্পেইনে গিয়ে অন্য দলের প্রার্থী কর্তৃক বাধাপ্রাপ্ত না হয়, হামলার শিকার না হয়। এরকম একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনী পরিবেশ যখন এই সরকার নিশ্চিত করতে পারবেন, তবেই কেবল আমরা বলতে পারি এদের আন্ডারে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর বর্তমান যে অবস্থা, এই অবস্থা যদি কন্টিনিউ হয়, চলতে থাকে, আমি ফারুক হাসান আজকের এই ইকো টেলিভিশনের টক শোতে বলে গেলাম, এই সরকারের আন্ডারে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সহিংস একটা নির্বাচন, এবং এই নির্বাচনে এত পরিমাণ খুনাখুনি হবে যেটা আমার আপনার চিন্তারও বাইরে। লিখে রাখেন, এই টক শো লক্ষ লক্ষ মানুষ দেখবে। তাহলে তো আপনি যেটি বলছেন সেটি যদি এই ধরনের আশঙ্কা থাকে, তাহলে তো নির্বাচন এই পরিস্থিতিতে কেন নির্বাচন? আমরা বলছি আমরা কিছুদিন দেখবো। ভাই, আমার জীবনে নিরাপত্তা আগে। আমার জীবন বেঁচে থাকলে আমি সারা জীবন ইলেকশন করতে পারবো। আর আমি যদি উসমান হাদির মতো কবরে চলে যাই, বন্দুকের গুলি খেয়ে মরেই যাই, তা আমি আমার ইলেকশনে কি আর ভোটে কি? ভাই, এটা বাস্তব কথা নয় যে একজন প্রার্থী সে যদি তার নিরাপত্তা না পায়, লাইফের সিকিউরিটি না পায় এই সরকারের কাছ থেকে, নির্বাচন কমিশনের কাছ থেকে, তাহলে কাদের উপরে ভরসা করে সে নির্বাচনে অংশগ্রহণ করবে? কাদের উপরে সে রিলে করে আপনার নির্বাচনে যাবে? আপনি নিজে বলেন। জি ফারুক, আরেকটি বিষয় আসি, আপনি নির্বাচনের কথা বলছেন, মবক্রেসি যে বিষয়টা আপনি সামনে নিয়ে আসছেন, আসলে দেখেন মান্নান ভাই বিষয়টা খুব চমৎকারভাবেই বলেছে। ডেমোক্রেসি না মবক্রেসি, মবটা আসলে কেন হয়, কি কারণে হয়, কারণটাও কিন্তু আপনার খুঁজে বের করতে হবে। যখন একটা দেশে বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখতে পাই, একটা দেশে যখন আপনার ধরেন যে আইন থাকা সত্ত্বেও আইনের প্রয়োগ না হয়, ঠিক তখনই কিন্তু বিক্ষুব্ধ হয়ে জনগণ এরকম ঘটনা ঘটায়। যেমন ধরেন একজন চিহ্নিত খুনি, অপরাধী, মাফিয়া প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আইন আছে, কিন্তু আপনি তাকে গ্রেপ্তার করছেন না। কারণ ওই ব্যক্তিটা ধরেন যে আমাকে অ্যাটাক করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার বোনকে গুলি করে পঙ্গু করে দিয়েছে। তো আপনি যখন আইন থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করবেন না, পাকড়াও করবেন না, বিচারের মুখোমুখি করবেন না, আমি আমার জায়গা থেকে কতটুকু সহ্য করবো ভাই? ঠিক এরকম কারণেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে।
আমরা এই জন্য সরকারকে বারবার দায়ী করছি যে সরকারের নির্লিপ্ততা ব্যর্থতার কারণেই এই ঘটনাগুলো ঘটার সুযোগ পাচ্ছে, এবং এই দায়ভার সরকারকে নিতে হবে। এবং এখানে ইন্টারেস্টিং একটা বিষয়, অনেক রাজনৈতিক দল দেখবেন পিছন থেকে ইন্ধন জোগায়। ধরেন আপনি ফ্যাসিবাদের দোসর, আপনাকে গ্রেপ্তার করতে গেলেও দেখা যায় কোনো একটা রাজনৈতিক দল গিয়ে বাধা দেয়, গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে দেখা যায় থানাতে গিয়েও মানে একটা বড় ধরনের ঝামেলা যে ওকে ছাড়তে হবে। কেন ছাড়তে হবে? কোনো কথা নাই, ছাড়তে হবে। তা কারণ আমি মাঝে মাঝে খোঁজার চেষ্টা করি কি কারণ হতে পারে যে অমুক ফ্যাসিবাদের দোসরকে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য কোন একটা দলে নেতারা গেছে। খুঁজে দেখলাম কারণ দুটো। নাম্বার ওয়ান, ওই যে মামলাবাজি বা টাকা পয়সা, মোটা অঙ্কের টাকা লেনদেন হয়, মোটা অঙ্কের টাকার অফার পাওয়া হয়, দেওয়া হয় যে তাকে ছাড়িয়ে আনতে পারলে মোটা অঙ্কের টাকা কোন দেবে। দল আসলে এটি যারা এই কাজগুলো করছে, নেতারা বলছেন যে কতিপয় রাজনৈতিক দল, তারা কারা? আপনি গুগলে সার্চ দেন, কারা থানা থেকে আওয়ামী লীগ বা ওই ফ্যাসিবাদের দোসরদের ছাড়িয়ে আনার জন্য থানা ঘেরাও করে, পুলিশের ওখানে গিয়ে চাপ প্রয়োগ করে, ওসিকে গিয়ে ধমকাই, এগুলো তো নিউজে আসছে শত শত ভাই। এটা আমার ফারুক হাসানের বলা লাগে না, এটা গুগলে ফেসবুকে লিখলে চলে আসবে তারা কারা। তবু ফারুক হাসানের কাছে শুনতে চাই। এবার আমি একটু আপনার যারা করে তারাই। যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম, আপনাদের সঙ্গে আজকে মিটিং ছিল একটি রাজনৈতিক দলের, আমি নাম না বলে, সেই বিষয়ে আসলে কতদূর অগ্রগতি হলো? নির্বাচনের কথা যেহেতু আপনি বারবার বলছিলেন, মিটিং তো সবার সাথেই হয় আমাদের। সমঝোতা বা জোট কি বা আসন বিএনপির সাথে হয়, জামাতের সাথে হয়, ভাগাভাগি, এইটার কি অগ্রগতি হলো আসলে? আসন ভাগাভাগি বা এই বিষয়টা আসলে দেখেন, আমরা আগে বলেছি যে বিগত 54 বছর যে 12টি নির্বাচন হয়েছে, এই যে আসন ভাগাভাগি, তার মানে আগেকার রাজনীতির স্টাইলটা কীরকম ছিল? নির্বাচন কেন্দ্রিক, যে বড় দলগুলো হচ্ছে রাজা, রাজার আসনে তারা বসে আছে, আর ছোট সব দল হচ্ছে প্রজা। তারা দয়া ভিক্ষা করে যে 2-4টা আসন দেবে ছোট দলগুলোকে, সেই 2, 4, 5, 10 আসন নিয়েই সন্তুষ্ট থেকে নমনমা করতে হবে তাদেরকে। এরকম একটা রাজনৈতিক সংস্কৃতি বিগত সময়ে ছিল। আমি একবার ক্লিয়ার করি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই জায়গাটাতে একটা পরিবর্তন আনতে হবে আমাদের। এই বড় দল যারা নিজেদেরকে দাবি করে, তারা যদি মনে করে যে আমরা 2-4 আসন ছেড়ে দিব, আমাদের দয়াই দেব, আর তারা একবারে বাবা জিন্দাবাদ করে একবারে আমাদের পিছনে দৌড়াবে, চাইছেন কেন তাদের কাছে আসলে? না, আমরা এর চাওয়া পাওয়ার বিষয় না। আমাদের কথা হচ্ছে, ধরেন নির্বাচন যেহেতু বিগত 12টি নির্বাচনে কোনো দলই এককভাবে করে নাই, সেটা বিএনপি বলেন বা অতীতে আওয়ামী লীগ ছিল, একাধিকবার আমরা দেখেছি যে সবাই কিন্তু জোটবদ্ধভাবে করেছে। তো আগামী নির্বাচনেও স্বভাবতই জোটবদ্ধভাবেই নির্বাচনটা হবে, সেটা সমঝোতার ভিত্তিতে হোক কিংবা আসন বিন্যাসের মধ্য দিয়ে হোক, দুইটা ফরম্যাট তো। কতদূর অগ্রগতি হয়েছে আসলে? এখন এই জায়গায় আমরা ধরেন যে জামাতের সাথে হবে না বিএনপির সাথে হবে, এখন এটা আমরা একবার চূড়ান্ত না, সেটি এখনো চূড়ান্ত হয়নি। না, এটা বিএনপির সাথে আমাদের আলোচনা হয়েছে, জামাতের সাথে আমাদের আলোচনা হয়েছে, দরজা খোলা আছে। আমরা বিএনপিকে স্পষ্ট করে বলেছি যে আমরা শুধুমাত্র কয়েকটা আসনের বিনিময়ে বিএনপির সাথে যাব না। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, অনেকগুলো কারণ আছে। বিএনপিকে এই কারণগুলো আসলে আমাদের কাছে পরিষ্কার ব্যাখ্যা করতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে যে বিএনপি ক্ষমতায় গিয়ে জুলাই স্পিরিটকে ধারণ করবে কিনা, গণভোটের মাধ্যমে যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন হবে, এটা আসলে কতটুকু তারা বাস্তবায়ন করতে আসলে কমিটমেন্ট, মানে কমিটেড, প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, আরও বেশ কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সাথে খোলামেলা আলোচনা করেছি। জি, আপনার দীর্ঘ বক্তব্য শুনছিলাম।